আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব, নারীদের জন্য ইলেকট্রিক বাস। আক্রমণ পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকো তেল শোধনাগার বন্ধ। তেহরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে যৌথ বাহিনী। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। আরও জানান, বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক আরও জানান, আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। তাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েত 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি, ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হয়েছে 20 জনের বেশি। যৌথ অভিযানে এখন পর্যন্ত 550 ইরানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা 1.25 কোটির বেশি বাংলাদেশির। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। সরকার বলছে যে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় 30 লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ 10 সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত 50 থেকে 60 লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে 2 বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী
বাংলাদেশিদের। এমন অবস্থায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থেকে কমিউনিটি ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে করণীয় ঠিক ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। আরও জানান, বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক আরও জানান, আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। তাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েত 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি, ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হয়েছে 20 জনের বেশি। যৌথ অভিযানে এখন পর্যন্ত 550 ইরানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-এর সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি।